প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের কারো কারো 1996 সনে ঢাকায় সচিবালয় কেন্দ্রিক যে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ হয়েছিল, মিছিল হয়েছিল, সরকারি কর্মচারীদের চাকরি বিধি লঙ্ঘন করে সচিবালয় কেন্দ্রিক সরকারি কর্মচারী কর্মকর্তারা মিছিল করেছিলেন, সমাবেশ করেছিলেন তখনকার ক্ষমতায় থাকা বিএনপি সরকারের বিরুদ্ধে, যার নেতৃত্বে সেই ডাকসাইটে হামলা। মহিউদ্দিন খান আলমগীরের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। জনতার মঞ্চ ছিল তাদের প্ল্যাটফর্মের নাম, আর সেই জনতার মঞ্চ থেকে সচিবালয় কেন্দ্রিক বেশিরভাগ সরকারি কর্মকর্তা কর্মচারী রাস্তায় নেমে এসেছিলেন বিএনপি সরকারের বিরুদ্ধে। জনতার মঞ্চ, আর নেতৃত্ব দিচ্ছিলেন ডাকসাইটে সিএসপি আমলা মহিউদ্দিন খান আলমগীর। মগা আলমগীর নামেও তাকে কেউ কেউ চেনে। অনেকে মখা বলতে পছন্দ করেন মহিউদ্দিন খান, আমি মগাই বলতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে টার্মটি। তো লেখাপড়ার কোনো ঘাটতি ছিল না মহিউদ্দিন খান আলমগীরের, লেখাপড়ায় ছিলেন চোস্ত, সিএসপি অফিসার, বুঝতেই পারছেন আপনারা। এখনকার মতো বিসিএস প্রিলিমিনারি গাইড মুখস্থ করে পাশ করা বিসিএস কেডার না, ব্যতিক্রম আছে, বাট এখনকার যে বিসিএস কেডার তাদের যে লেখাপড়ার দৌরাত্ম্য সেগুলো আমাদের জানা আছে। তো এই বিষয়ে এখানে বেশি কথা বলার সুযোগ নেই, বাট সিএসপি অফিসারদের লেখাপড়ার কোনো ঘাটতি ছিল না, তারা লেখাপড়ায় চোস্ত ছিলেন। হ্যাঁ, চারিত্রিক বৈশিষ্ট্য কার কেমন ছিল সেটি ভিন্ন, বাট লেখাপড়ায় তারা দুর্দান্ত ছিলেন। তো সিএসপি অফিসার মখা বা মগা আলমগীরের কথা বলছিলাম। সো সেই মগার নেতৃত্বে তখন সরকার বিরোধী আন্দোলন হয়েছিল। পরবর্তীতে অবশ্য মগা সহ অনেকেই সিডিশন কিংবা রাষ্ট্রদ্রোহিতার মামলা খেয়েছিলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল, বিএনপি সেই মামলা তাদের বিরুদ্ধে করেছিল এবং তাদের সাফার করতে হয়েছে বিভিন্নভাবে। তো সেই মগা আলমগীরের ভাইপো বা ভাইয়ের ছেলে অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, থাম্বনেইলে যার চাঁদ মুখটি দেখতে পাচ্ছেন আপনারা, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের গ্রেড এ প্রফেসর। প্রফেসরদের আবার গ্রেডিং আছে, গ্রেড এ প্রফেসর তিনি, অর্থাৎ উঁচু মানের প্রফেসর। আর তিনি ছিলেন 2017 থেকে 21 পর্যন্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। হাসিনা সরকারের নিয়োগ 2017 থেকে 21, 4 বছর একটানা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তো সেই 4 বছরে তার কর্মদিবস ছিল সেখানে 1460 দিন, 1460 দিন, 1460 দিন। আর 1460 দিনের মধ্যে অধ্যাপক কলিমুল্লাহ কার্যস্থলে, তার কার্যালয়ে ভিসি অফিসে উপস্থিত ছিলেন অনুপস্থিত ছিলেন 1220 দিন। 1460 দিনের মধ্যে 1220 দিন তিনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন না। ঢাকায় যে বিশ্ববিদ্যালয়ের লিয়াজু অফিস ছিল সেখান থেকে তিনি কার্যক্রম চালাতেন ফোনে, অন্যান্য মাধ্যমে, কিন্তু তিনি ফিজিক্যালি সেখানে যেতেন না। তো এই ছিল তার অনিয়মের শুরু, অর্থাৎ কর্মস্থলে না যাওয়া। যদিও ভিসি হিসেবে নিয়োগ যখন পেয়েছিলেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু সেটা উল্লেখ ছিল তিনি সারাক্ষণ কর্মস্থলে থাকবেন। সব ভাইস চ্যান্সেলরদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু এটি শর্ত থাকে, তিনি সবসময় ক্যাম্পাসে থাকবেন। তো তিনি সবসময় ক্যাম্পাসে ছিলেন না। ঠিক বিপরীত কাজটি অধ্যাপক কলিমুল্লাহ করতেন সবসময়, এবং করেছিলেন ডিউরিং হিজ টেনিয়ার অফ 4 years, 4 বছরের তার সময়কালীন পিরিয়ডটাতে। তো তার বিরুদ্ধে সেই সময়ে অসংখ্য অনিয়ম, ডিসিপ্লিন ব্রেক করা, দুর্নীতি, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ছিল। এবং সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের যে প্ল্যাটফর্ম ছিল, একটি সমিতি যেটিকে বলি আমরা শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ নামক সেই প্ল্যাটফর্ম, সেই সমিতি অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে কিছু অভিযোগ আনেন, তার অনিয়মের, তার দুর্নীতির, তার উচ্ছৃঙ্খলতার। আর সেই অভিযোগগুলো ছিল 111টি অভিযোগ সর্বসাকুল্যে। আর 790 পৃষ্ঠার একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার তারা প্রকাশ করেছিলেন, এই অধিকার সুরক্ষা পরিষদ, যেখানে অধ্যাপকেরাও ছিলেন, কর্মকর্তারা ছিলেন, কর্মচারীরা ছিলেন বিশ্ববিদ্যালয়ের। 111টি দুর্নীতির জন্যে 790 পৃষ্ঠার শ্বেতপত্র
তার বিরুদ্ধে প্রকাশিত হয়েছিল। 2019 সালে শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার 45টি অভিযোগ করা হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হল, ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট সহ স্বাধীনতার স্মারক নির্মাণ কাজেও উপাচার্যের অনিয়মের সত্যতা পেয়েছে ইউজিসির তদন্ত কমিটি। অর্থাৎ যে হলগুলো সেখানে নির্মিত হয়েছিল সেই হলের বাজেট, অর্থ খরচ করবার ব্যাপারে অনিয়ম, অস্বচ্ছতা অর্থাৎ দুর্নীতি প্রকারান্তরে, অর্থ আত্মসাৎ, আর সেই প্রমাণ পেয়েছে ইউজিসি তদন্ত কমিটি। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি, তাদের তদন্ত কমিটি সেই প্রমাণ পেয়েছে। বিরোধী দলের কেউ কিন্তু সেটি করেনি, তখন আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় ছিল। তাদেরই তদন্তে বেরিয়ে এসেছে তার অনিয়ম, দুর্নীতির খবর। এই জন্য উপাচার্য সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই কমিটির প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। ইউজিসির কমিটি সুপারিশ করেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবার জন্য, অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে। সেই সময়ের আরো কিছু পত্রিকার হেডলাইন। তিনি দায়িত্ব নিয়েছিলেন 14 জুন 2017, 4 বছর পূর্তিতে, এবং 4 বছর তার শেষ হয় তার টেনিয়ার 13 জুন 2021 সালে। আর তখন পত্রিকাগুলো হেডলাইন করেছিল শেষ কর্মদিবসেও ক্যাম্পাসে অনুপস্থিত উপাচার্য কলিমুল্লাহ। শেষ কর্মদিবসেও ক্যাম্পাসে অনুপস্থিত উপাচার্য কলিমুল্লাহ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে হাজির না থেকে তিনি বিদায় নেন বিশ্ববিদ্যালয় থেকে। আগে তো 1400 দিনের মধ্যে 1200 দিন জানেনি, শেষ দিনও তিনি হাজির ছিলেন না। অর্থাৎ নিয়মকানুন মানবার কোনো তোয়াক্কাই তার ছিল না। ডিসিপ্লিন বলতে যে একটি টার্ম আছে ডিকশনারিতে, সেটি তিনি জানতেন না, জানলেও মানতেন না অধ্যাপক কলিমুল্লাহ। আর তখন শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা তার এই গড় হাজিরা বা সবসময় না থাকার যে বিষয়টি, অনুপস্থিতি, আর ভিসি উপস্থিতি বিশ্ববিদ্যালয়ে কতটুকু গুরুত্বপূর্ণ সেটি সহজে অনুমেয়। তার সিগনেচার ছাড়া অনেক কিছুই হয় না। তো ফলে নিশ্চয়ই অনেক কিছু আটকে যেত, অনেক প্রশাসনিক ডিসিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ইমপ্লিমেন্ট করা যেত না, অনেকের অনেক কিছু হতো না, অ্যাপ্লিকেশন গ্রান্ট হতো না। তারা সাফার করেছেন, আর সাফারিংসের কারণে তারা বিরক্ত হয়ে তারা একটি প্রতীকী হাজিরা খাতা খুলেছিলেন। ভিসি ক্যাম্পাসের বাইরে তারা সেটি স্থাপন করেছিলেন। সেই হাজিরা খাতায় এই শিক্ষক কর্মকর্তারা নিজেরাই তার অনুপস্থিতি মার্ক করছিলেন যে কতদিন তিনি হাজির থাকেননি, এবং তার যখন মেয়াদ পূর্তি হয় তখন তারা মন্তব্য কলমে লিখেছিলেন, রিমার্কের ঘরে তারা লিখেছিলেন ডিসকোয়ালিফাইড। অর্থাৎ প্রফেসর কলিমুল্লাহকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা ডিসকোয়ালিফাইড বলে আখ্যা দিয়েছিলেন, এবং তারা বলেছিলেন সুপারিশ, দৃষ্টান্তমূলক শাস্তি। তো এই হলেন আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 4 বছর দায়িত্ব পালন করা ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের গ্রেড A প্রফেসর। তার আরেকটি পরিচয় আছে, জানি পপ, একটি অ্যাব্রিভিয়েটেড টার্ম, সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণ রূপ হলো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ। বাংলাদেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয় বা আগে হয়েছে, সেই নির্বাচনগুলো তিনি পর্যবেক্ষণ করবার জন্য একটি পরিষদ গঠন করেন, তার নেতৃত্বে তিনি সেটির চেয়ারম্যান। জানি পপ, বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সেটির তিনি চেয়ারম্যান। আর তার শিক্ষাগত যোগ্যতা আমি আগেই বলেছি, তিনি শিক্ষিত, ওয়েল কোয়ালিফাইড। তো তার শিক্ষার বিষয় যেটুকু জানা যাচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সমাজবিজ্ঞান অনুষদ থেকে লেখাপড়া করেছেন, অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ বার্মিংহাম থেকে মাস্টার্স করেছিলেন ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে। পিএইচডিও একই বিশ্ববিদ্যালয় থেকে করেছিলেন, ইউনিভার্সিটি অফ বার্মিংহাম। তার একই বিষয় ছিল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো তারপরও তার আরও অন্যান্য ডিগ্রি আছে, সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে, এবং মিলিটারি একাডেমি থেকে, চিটাগংয়ের যে ভাটিয়ারি মিলিটারি একাডেমি আছে সেখান থেকেও তিনি ডিগ্রি নিয়েছেন। ডিগ্রির কোনো কমতি ছিল না, মাশাআল্লাহ। লেখাপড়ার কোনো ঘাটতি নেই। তার আলোচনা শুনলে যে কেউ বুঝতে পারবেন তিনি ওয়েল কোয়ালিফাইড।
যথেষ্ট তথ্য দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে, ডেটা দিয়ে কথা বলেন, সেখানে কোনো সমস্যা নেই। আর তার চাচার কথা বলছিলাম, তার সেই সুযোগ্য চাচা, তার চাচারও লেখাপড়ার কোনো ঘাটতি ছিল না, বেশ চোস্ত ছিলেন লেখাপড়ায়, যথেষ্ট চোস্ত। তো সেই সব নিয়ে কোনো সমস্যা নেই। চাচাও ছিলেন যথেষ্ট কোয়ালিফাইড, ভাতিজাও যথেষ্ট কোয়ালিফাইড। সো কোয়ালিফিকেশনস নিয়ে তাদের কারোই কোনো সমস্যা নেই। তো আসলে যেই বিষয়টি হয়েছে, তারা ছিলেন অধপতিত চরিত্রের লোক। তার চাচা ব্যাংক খেয়ে ফেলেছিলেন, ফার্মার্স ব্যাংক। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই ফার্মার্স ব্যাংকের কথা মনে আছে। ফার্মার্স ব্যাংক খ্যাত মহিউদ্দিন আলমগীর, মখা আলমগীর, পুরো ব্যাংক তিনি খেয়ে ফেলেছিলেন। এবং সেই ব্যাংকটি পরবর্তীতে রিঅর্গানাইজ করে পদ্মা ব্যাংক নামে বাজারে হাজির হয়। সেই ব্যাংকের অবস্থা পরবর্তীতে ভালো যায়নি, কারণ সেই ব্যাংকের আমানত, গ্রাহকদের আমানত সব তারা খেয়ে ফেলেছিলেন। মখা আলমগীরের নেতৃত্বে হয়েছিল সেটি। সো ব্যাংক খেকো মখা আলমগীরের ভাইপো অধ্যাপক কলিমুল্লাহ, আর তিনি খেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেই বিশ্ববিদ্যালয়ের বাজেটের টাকা, সেই বিশ্ববিদ্যালয়ের হল কিংবা অন্যান্য প্রতিষ্ঠান কনস্ট্রাকশন সাইটের নির্মাণের টাকা, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফান্ডের টাকা তিনি খেয়েছেন, যথেচ্ছা পরিমাণে খেয়েছেন। তো আসলে এখানে দুটো বিষয় আছে। একজন লোক ওয়েল কোয়ালিফাইড কিন্তু দুর্নীতি পরায়ণ, স্বেচ্ছাচারী, ডিসিপ্লিন মানেন না, উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেন। তাকে কি অ্যাপ্রিসিয়েট করবার কোনো কারণ থাকতে পারে? তার উপর কি রিলাই করা যায় কোনো বিষয়ে? যায় না। কারণ আমরা এই আপ্তবাক্য জেনেই বড় হয়েছি সবাই, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তো তারা চাচা ভাতিজা দুজনেই কিন্তু আসলে বিদ্বান, এবং অ্যাট দ্য সেম টাইম আনফর্চুনেটলি দুজনেই পরিত্যাজ্য। কারণ তাদের আচরণ, তাদের ব্যাড কন্ডাক্ট, তাদের মিসকন্ডাক্ট, তাদের অসদাচরণ, তাদের করাপশন, তাদের অ্যানার্কি, তাদের ইনডিসিপ্লিন, সব কিছুতে তারা ছাপিয়ে গিয়েছেন তাদের অর্জিত সার্টিফিকেটস, লেখাপড়া, কোয়ালিফিকেশনসকে। তো সেই কারণে সঙ্গতভাবেই, যৌক্তিকভাবে আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি যে তারা যোগ্যতা হারিয়েছেন, এবং তারা আমাদের পরামর্শ দেবার, আমাদের নসিহত করবার, আমাদের অ্যাডভাইস করবার যোগ্যতা তারা রাখেন না। বাট ইদানিংকালে দেখা যাচ্ছে অধ্যাপক কলিমুল্লাহকে বিভিন্ন মাধ্যমে ডাকা হচ্ছে, অনলাইন, অফলাইন, অনেক জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন জোর গলায়। গণতন্ত্রের কথা বলছেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, ডিসিপ্লিনের কথা বলছেন, এক্সকিউজ মি, সততার কথা বলছেন, যা কিনা একটা জোকের মতো শোনায়। হি জাস্ট সাউন্ডস লাইক আ বিগ জোক হিমসেলফ। তার মুখে এইসব অ্যাডভাইস, এইসব পরামর্শ মানায় না। তিনি নীতি নৈতিকতার কথা বলছেন। বিশেষভাবে ইদানিং লক্ষ্য করছি অধ্যাপক ইউনূসের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করবার জন্য কিছু অনলাইন টকশো প্ল্যাটফর্ম, কিছু ইউটিউব চ্যানেল যারা উঠে পড়ে লেগেছে, যাদের কাজ সারাক্ষণ অধ্যাপক ইউনূসের বদনাম করা, তার নামে, তার সরকারের নামে মিথ্যা প্রপাগান্ডা চালানো, মিথ্যা প্রতিবেদন বানানো, মিথ্যা তথ্য দেওয়া, জনগণকে বিভ্রান্ত করবার জন্যে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা হ্রাস করবার জন্য, কমাবার জন্যে, সেই সব প্ল্যাটফর্মগুলো তাকে ব্যবহার করছে। অধ্যাপক কলিমুল্লাহকে গেস্ট হিসাবে তারা হাজির করছে এবং তার বক্তব্য নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভূত ভবিষ্যৎ, সরকার এখন কেমন করছে, সরকার টিকবে কিনা, সরকার স্থিতিশীল কিনা, অস্থিতিশীল হলে সেটির কারণ কি, সরকার কোন কোন দেশের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষভাবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধেও আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, অধ্যাপক কলিমুল্লাহ সফট স্পোকেন, চিৎকার করে কথা বলেন না, আর গুছিয়ে কথা বলেন। তার চাচা মহিউদ্দিন খান আলমগীরও গুছিয়ে কথা বলতেন। তো শব্দ চয়ন, বাক্য গঠন, এইসবে তাদের কোনো সমস্যা নেই। রচনার শৈলী অসাধারণ, তারও অসাধারণ, খুব গুছিয়ে কথা বলেন, সবার নামের আগে মহোদয় বলেন, সেনাপ্রধানের নামের আগে মাননীয় বলেন, মহাত্তন বলেন, যা যত অ্যাডজেক্টিভ আছে সবগুলো অ্যাপ্লাই করেন। ভালো, খারাপ কিছু না, করতেই পারেন তিনি। তো তাকে ডাকা হচ্ছে এইসব প্ল্যাটফর্মে, ইউটিউব চ্যানেলে এবং টক শোতে। বিশেষভাবে আমি লক্ষ্য করলাম, আমার কাছে বিষয়টি খুবই কাকতালীয় মনে হয়েছে। সরকার বিরোধী ষড়যন্ত্রে বলবো আমি, সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, সরকারের বিরুদ্ধে সমালোচনার নামে তারা বলছেন আমরা কি সরকারের সমালোচনা করব না? আমরা সরকারের সমালোচনা করছি সরকারকে লাইনে রাখবার জন্যে, যদিও তারা আসলে করছে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার, সরকারের বিরুদ্ধে তারা কালিমা লিপ্ত করবার চেষ্টা করছে, সরকারকে স্টিগমাটাইজ করবার চেষ্টা করছে।
তো এই বিশেষ দুটো প্ল্যাটফর্ম, একটি হলো সিনিয়র সাংঘাতিক মাসুদ কামালের অন্য মঞ্চ এবং কথা, আর মঞ্জুরুল আলম পান্নার মানচিত্র। এই দুটো চ্যানেলে আমি দেখলাম ব্যাক টু ব্যাক তার সাক্ষাৎকার, তাকে দিয়ে কথা বলানো হচ্ছে। প্রকারান্তরে তিনি ঘুরিয়ে পেঁচিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধাচরণ করছেন। সেনাবাহিনীর প্রধানের পক্ষ নিয়ে বলছেন তিনি স্বাচ্ছা দেশপ্রেমিক, তিনি নির্বাচনের ওয়াদা দিয়েছেন জনগণকে, সেই ওয়াদা মোতাবেক 18 মাসের মধ্যে নির্বাচন চান। খুবই হাস্যকর মনে হয়েছে। যদিও একটু আগে আমি বলছিলাম যে অধ্যাপক কলিমুল্লাহ ওয়েল কোয়ালিফাইড, কিন্তু তিনি বলছিলেন যে সেনাবাহিনীর প্রধান জাতির কাছে ওয়াদা করেছে 18 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে জাতির কাছে, তিনি ইমানদার, খুব ভালো আখলাকের লোক, তাই তাকে সেই ওয়াদা রাখতে হবে। কি হাস্যকর! কলিমুল্লাহ এখানে তার কোয়ালিফিকেশন ভুলে গিয়েছিলেন। কলিমুল্লাহ এখানে ভুলে গিয়েছিলেন যে এইসব কথা, এইসব ওয়াদা সেনাবাহিনীর প্রধানের দেবার কথা না জাতির কাছে। কবে ইলেকশন হবে, ঠিক 18 মাসের মধ্যেই হবে কিনা, নাকি 19 মাসে যাবে, নাকি 17 মাসের মধ্যে হয়ে যেতে হবে, এইসব ওয়াদা সেনাবাহিনীর প্রধানের না, আর এটি তার দেবারও কথা না কাউকে। কলিমুল্লাহ মূল জিনিসটি ভুলে গিয়ে বলবার চেষ্টা করছিলেন, তাকে গ্লোরিফাই করবার চেষ্টা করছিলেন যে ইমানদার, সাচ্চা দেশপ্রেমিক পেট্রিয়ট ওয়াকারুজ্জামান, আর ওয়াকারুজ্জামান জাতির কাছে কমিটমেন্ট করেছে। অধ্যাপক ইউনূস সেই কমিটমেন্ট ভঙ্গ করলে ওয়াকারুজ্জামানের সেটা সহ্য করবার কোনো কারণ নেই, এরকম কথা বলবার চেষ্টা করছিলেন খুবই শান্তভাবে, সফট স্পোকেন, আমি আগেই বলেছি তিনি। তো ঘুরিয়ে পেঁচিয়ে এটিও বলবার চেষ্টা করছেন যে অধ্যাপক ইউনূস মার্কিন দালাল, মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য তিনি এখানে আছেন, এইসব কথা তিনি বলবার চেষ্টা করছিলেন। তো আমার আজকের ভিডিওতে আমি প্ল্যানই করেছিলাম কলিমুল্লাহর মুখোশ উন্মোচন করবো। কে এই কলিমুল্লাহ? আমাকে দীর্ঘদিন ধরে আমার সাবস্ক্রাইবার্সরা অনেকে রিকোয়েস্ট করছেন কলিমুল্লাহ সম্পর্কে আমাদের কিছু জানান। তো আমি যা জানলাম কলিমুল্লাহ সম্পর্কে, আমি যা জানতাম আপনাদের জানাবার চেষ্টা করেছি। এই হলো কলিমুল্লাহ ইন আ নাটশেল, অর্থাৎ সংক্ষেপে অধ্যাপক কলিমুল্লাহ। তো তার সম্পর্কে আমি যতটুকু জেনেছি আপনাদের জানালাম। আর তার কর্মকাণ্ড, কোন কোন চ্যানেলে তিনি কি বলছেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কিভাবে কলকাঠি নাড়বার চেষ্টা করছেন অত্যন্ত শান্ত, সুন্দর, মার্জিতভাবে, সেগুলো আমি তুলে ধরবো আগামী ভিডিওতে। এবং এইটি হবে কন্টিনিউশন এই ভিডিওর। আমি আপনাদের কথা দিচ্ছি, তার অপকর্ম, তার ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে, অধ্যাপক ইউনূসকে ছোট করবার ষড়যন্ত্র, সুকৌশলে তিনি সেই কাজটি করছেন। অনেকেই ধরতে পারবেন না তিনি কিভাবে করছেন। আর যারা তাকে দিয়ে করাচ্ছেন তারাও সুকৌশলে করাচ্ছেন। তারা হাজির করছেন একজন মহিরুহ কলিমুল্লাহ। অধ্যাপক কলিমুল্লাহ এই কথা বলেছেন। সো অধ্যাপক কলিমুল্লাহ একজন দেবতা, একজন অবতার। সো তিনি বলেছেন, জনগণকে সেটা মেনে নিতে হবে। তাদের এই কৌশলটি আমরা ধরতে পেরেছি। সো আমি আগামী ভিডিওতে হাজির করবো আপনাদের সামনে কলিমুল্লাহ কোথায় কি বলছেন, কোথায় কি করছেন, আর কিভাবে কলকাঠি নাড়ছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, সরকারকে অস্থিতিশীল করবার জন্য। আমি তার মুখোশ উন্মোচন করব, আমি আগামী ভিডিওতে নিয়ে আসছি। এই ওয়াদা আপনাদের কাছে রইল। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।